নমস্কার। নকশিখাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ছি তার নাম অনুভব, লেখা শ্রদ্ধেয়া লেখিকা রানু ভৌমিক। একবার ডায়াল করেই ফোন পেলাম। বললাম, চিত্রাঙ্গদাকে একটু দেবেন। চিত্রাঙ্গদা? অপারেটর মেয়েটির কণ্ঠে ভয়, বিস্ময়। আপনি কি এমডি মিস সি চ্যাটার্জিকে চাইছেন? অপ্রতিভ হলাম। খোদ মালিক এবং ম্যানেজিং ডিরেক্টর মিস সি চ্যাটার্জিকে হালকা সুরে চিত্রাঙ্গদা বলেছি। ভাগ্যিস চিত্রা বলিনি। হ্যাঁ, ওকে, প্রকাশ্যে বললাম। ধরুন দেখছি উনি ফ্রি আছেন কিনা। আপনার নাম? সর্বাণী। 10 মিনিট অপেক্ষা করে ফোন নামিয়ে রাখবো কিনা ভাবছি। চিত্রাঙ্গদার গলা শুনলাম। কণ্ঠস্বর ছেলেবেলার মতোই সুরেলা। সর্বাণী, তুই? ভাবতেই পারছি না, কত দিন পরে। 2 যুগ, হাসতে হাসতে উত্তর দিলাম। 12 বছরে 1 যোগ হয়, ঠিক 24 বছর হয়েছে। বানি, তোর ঠিকানা বল, কাল 10টায় গাড়ি পাঠাবো, নিশ্চয়ই আসবি। অনেক কথা আছে, ঠিকানাটা তাড়াতাড়ি বল, টুকে নি। অফিসে এখন হেভি কাজ। দিচ্ছি, কিন্তু তুই আয় আগে। না, একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করবার আছে, একান্ত গোপনীয়। তোর বাড়িতে হবে না, বিশ্বাস কর। অনেক দিন থেকে মনে মনে তোকে ডাকছিলাম, দেখা হলে সব বলবো। কাল কটায় গাড়ি পাঠাবো? 10টায়, ওরা বেরিয়ে যায়। ঠিক 11টা, তৈরি থাকিস। আমার বাড়িতে খাবি, কাল অফিসে আসবো না। ছেলেবেলায় চিত্রাঙ্গদার পাশের বাড়িতে বেশ কিছুদিন, প্রায় 6 বছর ছিলাম আমরা। বাবা সরকারি অফিসার, বদলির চাকরি। অফিস থেকে এই বাড়ির ভাড়া দেওয়া হতো। তখন আমার বয়স 7 কি 8। এখানে এসেই দেখেছিলাম পাশের বাড়িতে আমার সমবয়সী একজন আছে। সে মেয়ে কি ছেলে তা বুঝতে অবশ্য আমার কয়েকদিন লেগেছিল। যেদিন ও স্কুল গাড়িতে উঠতে যাচ্ছে আর ওর মা দোতলার জানলা থেকে ডাকলেন, চিত্রাঙ্গদা, সেদিন বুঝতে পারলাম ও মেয়ে। বয়স কম হলেও এটুকু জানতাম যে চিত্রাঙ্গদা কোনো ছেলের নাম হতে পারে না। বাবা সিনিয়র অফিসার, অফিস থেকে গাড়ি পেতেন। মাইনের অঙ্কও ছিল লোভনীয়, কিন্তু আমাদের গৃহস্থালী চলত সাবেকি চালে। থান পরনে কদম ছাড়চুল ঠাকুরমা সারাক্ষণ তাঁর ঠাকুরকে শক্রির হাত থেকে বাঁচাবার জন্য চেঁচামেচি করতেন। শাঁখা, সোনার চুড়ি, সিঁদুর মাথায় মা রান্নাঘর সামলাতে ব্যস্ত। যদিও রান্নার ঠাকুর ছিল, কাকিমা ঘর গুছোবার ভার নিয়ে অবিরাম গজগজ করছেন। বড় ছোট মিলে কাজ করবার লোক অনেক। বিয়েবাড়ির মতো হই হই সর্বদা লেগে থাকতো। এত গোলমাল ভালো লাগতো না আমার। স্কুল থেকে ফিরেই ছাদে যেতাম। তাকিয়ে দেখতাম পাশের বাড়ির সবুজ মোটা পর্দা ঢাকা ঘরগুলি। শান্ত, নীরব, যেন বাড়ি নয়, একটা গাছ। দ্বিতীয় দিনে ওকে দেখেছিলাম, ওদের ছাদে একা বেড়াচ্ছে। আমার দিকে তাকিয়েছিল কয়েকবার। যেদিন জানতে পারলাম ওর নাম চিত্রাঙ্গদা, সেই বিকেলেই ওদের বাড়ির দিকের ছাদের কার্নিশে দাঁড়ালাম। আমাকে দেখে ও এগিয়ে এলো। মাত্র 2 হাতের ব্যবধানে মুখোমুখি দাঁড়িয়েছি আমরা। এই, তুমি আমাদের বাড়িতে আসবে? প্রথম কথা চিত্রাঙ্গদাই বলল। তোমাদের বাড়ি? কেন? আমি একা থাকি তো, ভাই বোন কেউ নেই। তুমি এলে বেশ খেলতে পারবো, গল্প করতে পারবো। তুমি আমার বন্ধু হবে। ছেলেদের মতো চুল, ছেলেদের পোশাক পরনে এই মেয়েটির সঙ্গে আমার বাড়ির লোকেরা, বিশেষত ঠাকুরমা, বন্ধুত্ব করতে দেবেন কিনা সে বিষয়ে আমার মনে সন্দেহ ছিল। বললাম, তোমার বাড়ি যেতে পারবো কিনা কাল বলবো। সৌভাগ্যক্রমে যখন এই প্রসঙ্গ তুলেছিলাম তখন বাবা উপস্থিত ছিলেন। আমরা খাচ্ছিলাম। ঠাকুরমা মালা হাতে দাঁড়িয়ে তদারক করছিলেন। ওর বিশ্বাস ছিল দাঁড়িয়ে থাকলে দেহের শুচিতা নষ্ট হয় না।
মা যথারীতি রান্নাঘরে, কাকিমা পরিবেশন করছিলেন। মিস্টার চ্যাটার্জির মেয়ে তো। বাবা বললেন, যাবি না কেন? ওরা বনেদি ভদ্রলোক, অবশ্য খুব বড় লোক নয়, তবে পরিবারটি ভালো। ঠাকুরমা চিত্রাঙ্গদাকে দেখেননি, কাজেই কোনো মন্তব্য করলেন না। কাকিমা মুখ বেঁকালেন, কিন্তু বাবার আদেশের বিরুদ্ধে কথা বলবার সাহস তাঁর নেই। অনুমতি পেয়ে গেলাম। পরের দিন বিকেলে বললাম, যাব তোমার বাড়ি। আজই, এখনই এসো, ব্যগ্র কণ্ঠে বলল ও। মা বাবা বিয়ে বাড়িতে গেছেন, আমি কামিনীর মাকে নিয়ে নিচে যাচ্ছি, তুমিও নিচে এসো। কাকিমাকে জানিয়ে ওর বাড়ি গেলাম। দোতলায় ওর ঘর, সুন্দর সাজানো, লাগোয়া বাথরুম। প্রথমেই চিত্রাঙ্গদা চিত্রা এবং সর্বাণী বাণী হয়ে গেল। তোমার মাকে বলেছিলে? প্রশ্ন করলাম। কি? আমার আসবার কথা। হ্যাঁ, মা নিজেই বলেছেন, মিস্টার ঘোষের মেয়ে তো তোমার সমবয়সী, শুনেছি ক্লাসে প্রথম হয়ে প্রমোশন পায়, অবশ্য বাংলা মিডিয়াম, তুমি ওকে ডেকে এনো, একা থাকে তো। আসলে মা চান না যে আমি অসিতের সঙ্গে মিশি। অসিতকে? আমার সঙ্গে পড়ে, এ পাড়াতেই থাকে, পড়ায় বিশেষ ভালো নয়, বাড়ির অবস্থাও খারাপ, তাই মার আপত্তি। মা বলেন সমানে সমানে মেলামেশা করাই ঠিক। একদিন অসিত স্কুলের পরে আমাদের বাড়িতে এসেছিল। মা বলেননি কোনো রুক্ষ কথা, কিন্তু মুখের ভাব এমন করেছিলেন যে অসিত আর কিছুতেই আসতে রাজি হলো না। আমার বাড়ির বড়রাও এইসব কথা বলেন, থাকবে ওসব কথা। তুমি আমাদের মতো জামা পরো না কেন? মা পরতে দেন না, আমাকে তো ভবিষ্যতে বাড়ি ব্যবসা দেখতে হবে, তাই মা বলেন পুরুষের কাজ করতে হবে তেমনি পোশাক পরো, তেমনিভাবে স্বভাব তৈরি করো। প্রথম দিনই যা বড়দের নিয়ে আলোচনা হয়েছিল। এরপরে আমরা স্কুলের গল্প করতাম, খেলতাম, গল্পের বই পড়তাম, পড়ার বই নিয়ে ওর বাড়ি যেতাম, একসঙ্গে পড়তাম। ও অঙ্কে কাঁচা ছিল, আমি ওর অঙ্ক করে দিতাম। ও আমার হোম টাস্ক ইংরেজি এসে লিখে দিত। রাত 9টায় কামিনীর মার সঙ্গে বাড়ি ফিরতাম। চিত্রার মা খুব কম কথা বলতেন। ঠিক 7টার সময় দুজনের জন্য দুধ, জলখাবার পাঠিয়ে দিতেন। এভাবে 6 বছর কেটে গেল। বাবা বদলি হলেন। দূরে গিয়ে প্রথম মাসে আমরা চিঠি লিখেছিলাম, তারপরে থেমে গেল। কিন্তু শেষ চিঠি চিত্রাঙ্গদাই লিখেছিল। সময় কোথা দিয়ে কেটে গেল, স্ত্রী হলাম, মা হলাম। আমার স্বামীরও বদলির চাকরি, অনেক দিন পরে কলকাতায় এসেছি। একদিন স্বামী বললেন, তুমি যে চিত্রাঙ্গদার গল্প করতে, তার অফিস আমাদের বিল্ডিংয়ে। কি করে জানলে? এই সেই, উৎসুক কণ্ঠে বললাম। কোম্পানির নাম মিলে যাচ্ছে, তোমার বাবার কাছে ওদের কোম্পানির নাম শুনেছিলাম। তাছাড়া তুমি পোশাকের বিবরণ যেরকম দিয়েছিলে। এখনও ছেলেদের পোশাক পরে নাকি? হ্যাঁ, সেই জন্যেই তো ওকে নিয়ে সমালোচনা হচ্ছিল। নইলে এত বড় বাড়িতে কোথায় কোন অফিস আছে কে আর খোঁজ রাখে। তুমি আমাকে ফোন নম্বর এনে দিও, ফোন করব। যদি দেখি এসে নয়, ক্ষমা চেয়ে নেব। আর যদি মিলে যায়, খুব মজা, বাল্যবান্ধবী। স্বামী হাসতে হাসতে বললেন। পরদিন বেলা 10টায় গাড়ি এলো। ছেলে মেয়ে স্কুলে, স্বামী অফিসে। কাজের মেয়েকে বিকেলের জলখাবার সম্পর্কে উপদেশ দিয়ে গাড়িতে উঠলাম। চিত্রাঙ্গদার বাড়ি সেই একই রকম রয়েছে, সাদা দেওয়াল, সবুজ পর্দা। গাড়ি থামতেই চিত্রা নেমে এলো, আর লাঠি হাতে এক বুড়ি। কামিনীর মাকে মনে আছে তোর? চিত্রা হাসতে হাসতে বলল, এই সেই কামিনীর মা। ভালো আছো? কামিনীর মার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম। ও কানে শুনতে পায় না, তবে এইটুকু বুঝতে পেরেছে যে তুই ওকে চিনতে পেরেছিস। চল ওপরে চল। সেই পুরনো ঘর, আসবাব বদলে গেছে, ম্যানেজিং ডিরেক্টরের উপযোগী আসবাব। ঘরে ঢুকতে গিয়ে থমকে বললাম, আগে মাসিমার সঙ্গে দেখা করে আসি। দেরি হবে। চিত্রা টানল, আগে বস। কি দেরি হবে?
বলছি যে মায়ের সঙ্গে দেখা করতে দেরি হবে। আগে বুড়ি হবি, মরবি, তবে তো দেখা পাবি। কবে মারা গেছেন? 5 বছর। তুই একটু মোটা হয়েছিস, তাতে অবশ্য তোকে ভালোই লাগছে। তুই আগের মতো স্লিম আছিস, বললাম ভদ্রতা করে। আসলে রোগা আর শুকনো দেখাচ্ছিল ওকে। তুই কটার সময় খাস? প্রশ্ন করল চিত্রা। আমি? ওরা বেরিয়ে গেলে 11টা নাগাদ। তাহলে চল, আগে খেয়ে নি। কটায় ফিরতে চাস? 6টার মধ্যে ফিরলেই হবে। ছেলে মেয়ে জলখাবার খেয়ে খেলতে চলে যাবে, কিন্তু উনি ফিরলে খেলার সাথী তোমাকে চাই। চিত্রা হেসে বলল, তুই আজকাল বেশ অশ্লীল হয়েছিস দেখছি। কপট রাগ দেখিয়ে বললাম, অশ্লীল আর হতে পারলাম কই? পারলে জীবন এত ট্র্যাজিক হতো না। বিছানায় পাশাপাশি শুয়ে প্রথমেই প্রশ্ন করলাম, চিত্রা, তুই বিয়ে করলি না কেন? করিনি কারণ কাউকে পাইনি, কাজেই বিয়ে হয়নি বলাই ঠিক। বাহ, এত হেজিপেজির বিয়ে হচ্ছে। হেজিপেজি বলেই হচ্ছে, ওদের তো ভাবতে হচ্ছে না বিবাহ প্রার্থী ভদ্রলোক জীবনসঙ্গিনী খুঁজছেন, না বিয়ের ফাঁদ পেতে মহিলাকে হাতিয়ে নিয়ে বাড়ি গাড়ি ব্যবসার মালিক হতে চাইছেন। সিনিকের মতো কথা বলিস না। ধমকে উঠলাম, ছেলেবেলায় তুই কি সহজ সরল ছিলি। ঘা খেয়ে খেয়ে কঠিন গরল হয়ে গেছি। তিক্ত কণ্ঠে উত্তর দিল চিত্রা, নেবা রোগীর মতো তুই সব হলদে দেখছিস, তাই বিত্ত তোর সুখের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হুম, আমার পৃথিবীর রং সত্যিই হলদে। উজ্জ্বল লালচে হলুদ নয়, মরা সোনার মতো বিবর্ণ। দেখলে বিতৃষ্ণা জাগে মনে, কিন্তু অন্যের কাছে তার মূল্য আছে। পুরুষ পোশাক বর্মে অনেককে ঠেকিয়ে দিয়েছিলাম, কাছে আসতেই ভয় পেয়েছিল তারা। তবু কয়েকজন অত্যন্ত লোভী এগিয়েছিল। মুখোশের আড়ালে ঢাকা তাদের প্রকৃত মুখ চিনতে দেরি হয়নি আমার। কিন্তু এভাবে একা সারা জীবন কি করব? উঠে বসল চিত্রা। আমার কি মনে হয় না কেউ আমার পাশে থাকুক? অন্ধকারে ঘুমের ঘোরে শূন্য দেওয়ালে যখন হাত থেকে যায়, তখন কি প্রাণ হাহাকার করে ওঠে না? আর সবচেয়ে দুঃখের কথা কি জানিস মানে, প্রেম পেয়েছিলাম, হেলায় হারিয়েছি। মানে? আমি উঠে বসলাম ওর মুখোমুখি। তোকে অসিতের কথা বলেছিলাম। প্রথম দিন বলেছিলি। তুই চলে যাবার পরে ভীষণ একা হয়ে গেলাম। অসিতকে বাড়িতে আনতে পারতাম না, কিন্তু স্কুলে অবসর সময় আমরা সারাক্ষণ গল্প করতাম, সব কথা ওকে বলতাম। অনেক গুণ ছিল ওর। নিচু গলায় মিষ্টি সুরে চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইতো। একটা গানের লাইন বারবার গেয়েছিল বলে আজও আমার মনে আছে। বল, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়। দরজা খুললি না কেন? তখন আমার মনে প্রচণ্ড জেদ। বাড়ি ব্যবসা রক্ষা করব, ছেলের কর্তব্য করব। এখন সেই অহংকারের মাসুল গুনছি। তোদের ছাড়াছাড়ি কবে হলো? স্কুলের 12 ক্লাস শেষ হবার পর। আমি ভালোভাবে পাশ করেছিলাম, ও কোনো রকমে। পরীক্ষার কিছুদিন আগে ওর বাবা মারা গিয়েছিলেন। ভদ্রলোক সামান্য চাকরি করতেন, নিজেকে বঞ্চিত করে ছেলেকে নামি দামি স্কুলে পড়িয়েছিলেন। আর ওর মা, প্রসবের সময় ডাক্তারবাবু যখন বললেন দুজনকে বাঁচানো যাবে না, তখন ওর মা ডাক্তারের হাত ধরে শপথ করিয়েছিলেন তিনি যেন সন্তানকে বাঁচাবার চেষ্টাই প্রথমে করেন। এত ভালোবাসার মধ্যে যে জন্মেছে, তার মনে ভালোবাসা থাকবে না কেন? তারপর তুই কলকাতার কলেজে ভর্তি হলি, আর অসিত? অসিত জলপাইগুড়িতে দূরসম্পর্কের আত্মীয়ের বাড়ি চলে গেল। তা তুই ওর খোঁজ করছিস না কেন? আমি জানি, তবে প্রথম দিকে আমি খুব ব্যস্ত ছিলাম। বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন, পরীক্ষা দেওয়া হলো না,
অফিসে যেতে শুরু করলাম। মাত্র 1 বছর আগে আমি ওকে দেখলাম। কোথায়? গাড়ি চালিয়ে আসছি, রাস্তার পাশে গাছের নিচে কে একজন বসে আছে আকাশের দিকে তাকিয়ে। বসার ভঙ্গি খুবই পরিচিত। গাড়ি পার্ক করে সামনে দাঁড়ালাম। ঠিক অনুমান, অসিত। কি করলি? বললাম, চিনতে পারছো? ও হাসি মুখে তাকিয়ে বলল, চিত্রা। এমনভাবে বলল যেন 1 ঘন্টা আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছে। গাড়িতে ওকে তুলে বাড়ি নিয়ে এলাম, চা খাবার দিলাম। ও শুধু চা খেলো, চলে গেল। আর আসেনি? না, কিন্তু ওকে বহুবার দেখেছি। অফিস থেকে যেদিন ফিরতে দেরি হয় দেখতে পাই ও গাছের নিচে বসে আছে। তুই ডাকিস না কেন? আবার ও আমার বাড়ি জানে, ফোন নাম্বার জানে, ইচ্ছে হলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। নিশ্চয়ই বাধা আছে ওর। হয়তো বিবাহিত, হয়তো ওখানে রোজ বসে থাকে স্ত্রীর সঙ্গে একসঙ্গে ফিরবে বলে। বিবাহিত হলে তোকে এড়িয়ে চলতো না, বরঞ্চ পুরনো বন্ধুত্বের খাতিরে ভালো একটা চাকরি চাইতো। তবে পরে এলো না কেন? ও তো জানে আমি নিতান্তই একা। ওর মনে ভয়, তোর বৃত্তের এই কঠিন দরজা পার হতে পারবে না। ওর নিজের মনেই দ্বিধা রয়েছে, নিজের প্রেমকে ও নিজেই সন্দেহ করছে। জানিস পানি, আমি কাঁদতে চাই, পারি না। শুধু সারা শরীর জ্বলে যায়, যন্ত্রণায় পাগলের মতো হয়ে যাই। উত্তর দিলাম না। ভাবছি ভাবছি তোকে যেভাবেই হোক সুখী করব, বললাম অবশেষে। কেন আমাকে এত ভালোবাসিস? বোধহয় তুই বড়লোক বলে, ঠাট্টার সুরে বললাম। মোটেই নয়। কেন নয়? যুক্তি দিয়ে বুঝিয়ে দে। যুক্তি দিয়ে সব বোঝানো যায় না, অনুভব করতে হয়। তাহলে তুই বিশ্বাস করিস ভালোবাসার জন্যই ভালোবাসা যায়? করি, চিত্রা বলল। তবে অসিতের প্রেম অবিশ্বাসের চোখে দেখছিস কেন? এখন ওর ভালোবাসা আমার অনুভবে আসেনি। যেদিন আসবে সেদিন বাড়ি ব্যবসা সব বিক্রি করে দিয়ে ওকে নিয়ে চলে যাব এমন জায়গায় যেখানে অর্থ অনর্থ হয়ে দাঁড়াবে না, আনন্দের উপকরণ হবে। ঘড়িতে ঢং 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 ঢং। ইস, চায়ের সময় হয়ে গেল। চা পর্ব শেষে বললাম, পৌরাণিক চিত্রাঙ্গদার গল্প তোকে বলেছি, তোরই মতো। রাজরক্ষার জন্য পুরুষ বেশে বেড়াতো, অর্জুনের প্রেমে পড়ল। রোদে পোড়া পুরুষালী এই নারীকে নিশ্চয়ই অর্জুনের পছন্দ হয়নি। ব্রহ্মচর্যের দোহাই দিয়ে পালিয়ে গেল সে। তারপরে মদন ও বসন্তের সহায়তায় চিত্রাঙ্গদা রূপসী হল। তখন আর অর্জুনের ব্রহ্মচর্যের কথা মনে এলো না। তাহলে মদন এবং বসন্তকে ডাক, পরিহাস করল চিত্রা। কলিযুগে মদন বসন্ত মানে বিউটি পার্লার। তোকে এমন সাজিয়ে দেবে যে তুই নিজে নিজেকে চিনতে পারবি না। বটে। তারপর একদিন গাড়িতে আমরা বেরোবো, সঙ্গে থাকবে ছেলে মেয়ে। ও যেখানটায় বসে তার একটু দূরে বসবো আমরা। ছেলে মেয়ে খেলতে খেলতে ওর কাছে যাবে, ওদের খুঁজতে আমরা। রীতিমতো নাটক। উদ্দেশ্য কি? অসিতের সঙ্গে পরিচয় করা। তারপর প্ল্যান মতোই ঘটনা ঘটল। খুকু গিয়েই অসিতের হাত ধরে বলল, দান। এই ছোট্ট সুন্দর অপরিচিতা মহিলাকে হঠাৎ কি দান করা যায় ভেবে অসিত নিশ্চয়ই বিভ্রান্ত বোধ করছিল। খুকুর দাদা পানু সমস্যার সমাধান করল। বলল, খুকু সব বলতে পারে, গ বলতে পারে না। ও আপনাকে একটা গান করতে বলছে। অসিত খুকুকে কোলে নিল, পানু পাশে বসল। খুকুকে আদর করে প্রশ্ন করল অসিত, আমি গান জানি, তুমি জানলে কি করে? আমার মেয়েরই বিশেষ গুণ, বললাম আমি। পেছনেই দাঁড়িয়েছিলাম আমরা। পেছন ফিরে অসিত অপরিচিতা আমাকে এবং প্রায় অপরিচিতা চিত্রাঙ্গদাকে দেখল। চিত্রা শাড়ি পরেছিল। বসতে পারি?
এগিয়ে প্রশ্ন করলাম, নিশ্চয়ই, কিন্তু শাড়িগুলো দামি, পরিহিতারা আরও দামি। দামি জিনিস মাটিতে পড়ে থাকলেও দামিই থাকে। হাসতে হাসতে বললাম। খুকু অসিতের মুখ নিজের দিকে ফিরিয়ে বলল, দান। সঙ্গে সঙ্গেই অসিত শুরু করল, তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। অসিত আমাদের পরিবারে একজন হয়ে গেছে। ও স্কুলের টিচার। ছুটি হলে চলে আসে এখানে। খুকু, পানু, অসিত। সন্ধে 7টায় চলে যায়। ওর টিউশন আছে। চিত্রাও অফিস ফেরত প্রায় আসে। খাবার ঘরে বসে, আমরা গল্প করি। স্বামী ফিরে এসে এখানেই বসেন, আড্ডা জমে ওঠে। মাঝে মাঝে অসিত এ ঘরে চলে আসে, আমাদের সঙ্গে গল্প করে। ও খুব সহজভাবে কথা বলতে পারে, আবার খুব সহজেই নিমেষের মধ্যে নিজেকে গুটিয়ে নিতে পারে। এক রাত্রে অসিতকে বললাম, আজ তোমাকে খেয়ে যেতে হবে, একদিন ছেলে না পড়ালেও চলবে। ব্যাপার কি জানো বানি, আমি পুরনো যুগের লোক, দেখো না, গান রবীন্দ্রনাথের পরে আর এগুইনি, মন পড়ে আছে আরও পেছনে, বিনা নিমন্ত্রণে খাই না। বুঝলাম, আচ্ছা, রীতিমতো নিমন্ত্রণ করেই খাওয়ানো যাবে। যার তার নিমন্ত্রণ গ্রহণ করি না, হাসতে হাসতে বলল অসিত। আচ্ছা, যার নিমন্ত্রণ তুমি ঠেলতে পারবে না। হাসলাম আমিও। পরের রবিবার গাড়িতে চিত্রা, আমি, পানু, খুকু অসিতের বাড়ি গেলাম। খুকুই এ নাটকের নায়িকা, চিত্রাকে ম্যানেজ করেছে। অসিতকে নিমন্ত্রণ খুকুই করবে। মধ্যবিত্ত পাড়া, কোণের আলাদা মতো এক ঘরে অসিত থাকে। দরজা খুলে আমাদের দেখে অবাক, এত সকালে? মর্নিং ওয়াক করতে এসেছি, গম্ভীর কণ্ঠে বললাম। না কাকু, তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। খুকু বলল, বটে, কে রাঁধবে? আমি। গলার আওয়াজ যত দূর সম্ভব গম্ভীর করে খুকু বলল, আচ্ছা, তাহলে যেতেই হবে, তোমরা বসো, আমি মুখ ধুয়ে আসছি। ঘরে একটা মাত্র চেয়ার, চিত্রা বসল। বিছানা একটু গুছিয়ে ছেলে মেয়ে নিয়ে বসবো বলে বালিশ টেনেই থমকে গেলাম। আমার মুখ দেখে চমকে চিত্রা বলল, কি হয়েছে বানি? ওর কথার উত্তর না দিয়ে খুকু পানুকে বললাম, কাকু কোথায় গেল দেখে আয়। সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেল ওরা। চিত্রা ততক্ষণে বালিশের নিচের জিনিসটা দেখেছে। সাদা পাথরের একটি আংটি, ছোট মাপের। এটা দেখে আমি চমকে গিয়েছিলাম। চিত্রা মুষড়ে পড়বে জানতাম, কিন্তু ওর দিকে তাকিয়ে অবাক হলাম। কি এক আনন্দের আলোয় ও যেন স্নান করে উঠেছে। মুহূর্তের জন্য ওকে অপরূপা মনে হলো। আংটিটা আমার, চিত্রা বলল। তোর? হ্যাঁ, স্কুল জীবনে অসিত নিজের লেখা কবিতার খাতা আমাকে দিয়েছিল, আমি ওকে এই আংটি দিয়েছিলাম। বানি, আজ আমি অসিতের প্রেম অনুভব করলাম। আজ জানলাম, প্রেমের জন্যই প্রেম মানব মনে জেগে থাকে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।